আপনারা জাস্ট দেখুন কি সুন্দর যে লাগতেছে। আর এই পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের পিছনের অংশটাই হচ্ছে গিয়ে জাফলং। আমরা এখন ওখানে যাবো। গাইস, এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যেমন সাপ, বানর ইত্যাদি দেখতে পারবেন। গাইস, আমি যা দেখতেছি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। বাংলাদেশের উত্তর পূর্বের এই সবুজ শহর সিলেট প্রকৃতির অপার সৌন্দর্যের জন্য বহু ভ্রমণ পিপাসুর স্বপ্নের ঠিকানা। পাহাড়, নদী আর চা বাগানের সমাহারে সিলেট সবসময় এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। আজকের ভিডিওতে আমরা একদিনের জন্য ঢাকা থেকে সিলেট ভ্রমণে বের হয়েছি। খুব বেশি খরচ নয়, কিন্তু পুরোটা হবে একদম রিল্যাক্সিং একটা ট্যুর। আমরা ঘুরে দেখব জাফলং এর সৌন্দর্য, মায়াবী ঝর্ণা আর রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সাথে থাকছে পুরো ট্রাভেল গাইড এবং খরচের হিসাব। এই রৌদ্রোজ্জ্বল নীল আকাশের নিচে একটা দারুণ ভ্রমণ হয়েছে আমাদের। আজকের দিনটা অনেকটা স্বপ্নের মতোই। তো লাইক কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন একটা পরিপূর্ণ ভ্রমণ গাইড পাওয়ার জন্য। ইন্ডিয়ার মেঘালয় হয়ে যে টুরিস্টরা আসে তারা কিন্তু এই যে অংশটা দিয়ে আসে এবং এই পাশেই তারা সময় কাটায়। এইটাই হচ্ছে গিয়ে ইন্ডিয়ার অংশ এবং এই পাশটা হচ্ছে গিয়ে বাংলাদেশের অংশ। তার কারণ হচ্ছে গিয়ে আমি সাঁতার পারি না। আমাদের এবারের যাত্রা শুরু হচ্ছে ঢাকার গাবতলী থেকে। এবার আমরা যাচ্ছি শ্যামলীর বিজনেস ক্লাসে। ঢাকা থেকে সিলেটের টিকিট মূল্য রেখেছে 600 টাকা করে, তবে আপনারা দামাদামি করে নেবেন, কেননা শুরুতে তারা 700 টাকা চায়। তো আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় রাত 11টায়। সত্যি বলতে কি, ভ্রমণের আসল মজাই শুরু হয় এই বাস জার্নি থেকে। মনের ভেতর যে কেমন একটা আনন্দের অনুভূতি তৈরি করে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমাদের যাত্রা বিরতি দেয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি হোটেলে। আমরা এখানে নেমে তেমন কিছু খাইনি, আমরা ফ্রেশ হয়েছি, একটু পানি খেয়েছি, এই তো। কেননা আমরা বাসে ওঠার আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আপনারাও চাইলে আমাদের মতো এই কাজটা করতে পারেন কিছুটা টাকা সেভ করার জন্য। সাধারণত ঢাকা থেকে সিলেট যাইতে সময় লাগে 6 ঘন্টার মতো, তবে ইদানিং এই রুটে একটু জ্যাম লেগে থাকবে, কেননা রাস্তার কাজ চলতেছে। তো গাইস, আপনাদের সকলকে শুভ সকাল জানাচ্ছি সিলেটের হুমায়ুন চত্বর থেকে। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 8টা এবং এই মাত্রই আমরা সিলেটের এই হুমায়ুন চত্বরে এসে পৌঁছালাম। আমরা বাসে উঠছিলাম 11টায়, তো বুঝতেই পারতেছেন যে সময় কতটা লাগলো, কারণ হচ্ছে গিয়ে রাস্তা খুব একটা ভালো না। তো যাই হোক, এখন আমরা যাব পাঞ্চি হোটেলে, যেটা এখান থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স। তো একটা রিক্সা নিয়ে চলে যাব। তো গাইস, প্রথমবার সিলেটে পা দেওয়ার অনুভূতি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আপনারা বাসে করে সিলেটে আসলে আপনাদের সাধারণত এই হুমায়ুন চত্বরেই নামিয়ে দেওয়া হবে। তো এখান থেকে আপনারা যদি চান ডিরেক্ট ট্যুরিস্ট স্পটে যাবেন, তাহলে এখান থেকে আপনারা ভাড়া করতে পারবেন সিএনজি কিংবা বাইক। আপনারা যদি বাসে করে জাফলংয়ের ওইদিকে যাইতে চান, তাহলে আপনাদের যেতে হবে এখান থেকে প্রথমে সুবহানীঘাট। তবে আমরা এখান থেকে আগে যাচ্ছি পাঞ্চিতে সকালের নাস্তা করার জন্য। সিলেটে আসবো আর পাঞ্চিতে যাব না, তা কি হয়? তো রিক্সায় হুমায়ুন চত্বর থেকে পাঞ্চিতে আমাদের দুজনের ভাড়া পড়েছে 70 টাকা। তবে আপনারা দামাদামি করলে আরেকটু কমে যাইতে পারবেন। আমরা আই থিঙ্ক এখানে একটু ঠকে গেছি। তো যাই হোক, সকালের পরিপাটি সিলেট শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই পাঞ্চির দিকে। তো গাইস, পাঞ্চিতে গিয়ে আমাদের ইচ্ছা ছিল বিখ্যাত সেই আখনি খাবো, কিন্তু আমাদের পৌঁছানোর আগেই আখনি শেষ হয়ে গিয়েছিল। তো কি আর করার, আমরা নিয়ে নেই চিকেন খিচুড়ি। দাম ছিল 65 টাকা করে। দাম হিসেবে খাবারের মান এবং টেস্ট দুইটাই যথেষ্ট ভালো ছিল। খিচুড়ি খাওয়া শেষে আমরা ম্যান্ডেটরি চা পান করি। চায়ের টেস্টটা দারুণ ছিল। তো যাই হোক, এবার আমাদের যেতে হবে সুবহানীঘাট জাফলংয়ের বাস ধরার জন্য। আমরা পাঞ্চির এখান থেকে একটা রিক্সা নিয়েছি 50 টাকা ভাড়া, তবে দূরত্ব কিন্তু খুব একটা বেশি না। তো এই হচ্ছে গিয়ে সুবহানীঘাট। আমরা এখানে এসেই দেখি যে একটা বাস রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমরা আর কথা না বাড়িয়েই বাসে উঠে পড়ি। তো এই বাসই আমাদের একদম জাফলং টুরিস্ট স্পটে পৌঁছে দেবে। এখান থেকে আপনারা 2 ধরনের বাস পাবেন, গেটলক এবং নর্মাল বাস। গেটলকের ভাড়া হচ্ছে গিয়ে জনপ্রতি 120 টাকা করে এবং নর্মাল বাসের ভাড়া হচ্ছে গিয়ে 110 টাকা। আমরা যে বাসটাতে যাচ্ছি এটা একটা নর্মাল বাস, তবে এই নর্মাল বা গেটলক যেই বাসই হোক না কেন, সময় কিন্তু অলমোস্ট সেমই লাগে। প্রকৃতি উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম জাফলংয়ের পথে, কিন্তু হঠাৎ করে চোখের সামনে দৃশ্যমান হলো মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়গুলো দেখে কি যে ভালো লাগতেছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। একজন পাহাড় প্রেমীর কাছে এই অনুভূতিটা সবসময় স্পেশাল।
একটু সামনে গিয়ে আসলে দেখতে পারবেন পাহাড়ের গা ঘেঁষে আছে অনেকগুলা ঝর্ণা। খুবই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা, আমরা শুধু অবাক হয়ে তাকিয়েই ছিলাম। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে শ্রীপুর চা বাগান, মেঘালয়ের পাহাড়ের একদম পাদদেশে অবস্থিত খুবই সুন্দর একটা জায়গা। আপনারা নর্মাল বাসে আসলে কিন্তু এখানে নামতে পারবেন, যদিও আমাদের নামা হয়নি, তবে এখানে আপনারা নামলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। গাইস একটু আগে কিন্তু আমরা জাফলং এসে পৌঁছালাম, আর এসেই কিন্তু আমি একটা ম্যাজিক করে ফেলছি। দেখতে পারতেছেন আমি এখন একটা টি শার্ট পরে আছি আর হাফ প্যান্ট এবং স্যান্ডেল, মানে আমি এখন একদম প্রস্তুত ভ্রমণ করার জন্য, অ্যাডভেঞ্চার করার জন্য। এই ম্যাজিকটা কিভাবে করলাম একটু পরেই দেখাইতেছি, বাট এখন আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে গিয়ে ডাউকি শহর। আমার পিছনে আপনারা এই পাহাড়ের কুল ঘেঁষে যে ঘরবাড়িগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু ভারতের ডাউকি শহর। আমার দেখে কি মন চাইতেছে জানেন? মন চাইতেছে একটু দৌড় দিয়ে এখনই চলে যাই, বাট যাও তো আর যাবে না। এই যে দেখতে পারতেছেন এই পাহাড়টা, আর ওখানে যে পাহাড়টা শুরু হয়েছে ওই পাহাড়টাই পুরোটাই ভারতের অংশ। আপনারা জাস্ট দেখুন কি সুন্দর যে লাগতেছে। আর এই পাশের যে অংশটা দেখতে পারতেছেন, এই পাহাড়ের পিছনের অংশটাই হচ্ছে গিয়ে জাফলং। আমরা এখন ওখানে যাব এবং গুছল করব, এক্সপ্লোর করব, জায়গাটা আপনাদের দেখাবো আর কত কিছু করব। চলুন গিয়েই দেখাই আপনাদের, তাই না? আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, একটা নীল আকাশ পিছনে দেখতেই পারতেছেন, বাট অ্যাট দ্য সেম টাইম প্রচন্ড গরম, রোদে তাকানো যাচ্ছে না। আর এইদিকে আমার চারপাশে আপনারা বিভিন্ন ধরনের দোকান দেখতে পারতেছেন। আপনারা প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন, যেগুলো একটা টুরিস্ট স্পটে আপনারা আশা করেন। আর এইদিকে মানে জাফলং এর যে পয়েন্টটাতে পানি আছে ওইখানে যেতে যেতে কিন্তু অনেকটুকু পথ আপনার হাঁটতে হবে। আর এই যে এমন একটা সিঁড়ি পেয়ে যাবেন হাঁটার জন্য। আর ওই যে দূরে দেখতে পারতেছেন ওই পর্যন্তই আমাদের যেতে হবে হেঁটে হেঁটে। তো একটু কষ্ট করতে হবে, হাঁটতে হবে, এই মানসিকতাটুকু নিয়েই আইসেন। আর আমাকে কেমন লাগতেছে বলেন তো? একদম কামলা সেজে গেছি। তো এখান দিয়ে দেখতে পারতেছেন কি নাই, এই যে কসমেটিক্স, আসবাবপত্র, আচার, খাবার ইত্যাদি সব রকমের জিনিসই আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা আসলে এখন নিচে নামার জন্য একটা শর্টকাট নিতেছি, এই যে এখান দিয়ে নামতেছি। সিঁড়িটা ওই যে ওই পাশ দিয়ে চলে গেছে, বাট আমরা যেহেতু এইদিকেই যাবো তো কেন আর এতটুকু এক্সট্রা হাঁটবো। তো এদিকে যাওয়ার পথে এই যে পানি চলে আসে, খুবই ঠান্ডা পানি, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এই গরমের মধ্যে এই পানিতে আসলে যে কেমন লাগে। সিরিয়াসলি মন চাইতেছে একটা ডুব দিয়ে দিই। ওইদিকে লকার আছে, আমি আপনাদের একটু আগে বলছিলাম যে আমি ড্রেস চেঞ্জ করছি। আমি আসলে একটু আগে ওখানে এসে তারপর ড্রেস চেঞ্জ করে তারপর আপনাদের আবার ওইদিকে আর কি শুরু থেকে একদম দেখাতে চলে গেছিলাম। তো এখন আবার আসলাম, এখন আমি আপনাদের গিয়ে দেখাইতেছি যে কোথায় লকার আছে, কত টাকা রাখে এবং সেফটি সিকিউরিটি কেমন কি আছে। গাইস, আমরা কিন্তু এখন জাফলং এর মেন টুরিস্ট স্পটে চলে আসছি। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন জাফলং এর খুবই সুপরিচিত দৃশ্য। আর আমার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা এবং ওই পাশে রয়েছে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার পতাকা। মানে হচ্ছে গিয়ে এই দুইটাই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার শেষ সীমানা। ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে ইন্ডিয়ার বর্ডার শুরু হয়েছে। তো আমরা ওই যে ওই অংশটার উপরে যেতে পারবো না। ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসএফ গার্ড দিতেছে। ইন্ডিয়ার মেঘালয় হয়ে যে টুরিস্টরা আসে তারা কিন্তু এই যে অংশটা দিয়ে আসে এবং এই পাশেই তারা সময় কাটায়। এইটাই হচ্ছে গিয়ে ইন্ডিয়ার অংশ এবং এই পাশটা হচ্ছে গিয়ে বাংলাদেশের অংশ। যেখানে যে আপনারা বোর্ড দেখতে পারতেছেন, টুরিস্ট দেখতে পারতেছেন, সবাই কিন্তু ইন্ডিয়ান। যাই হোক, আমার আর তর্স হয়েছে না পানিতে নামার জন্য। আমি এখন যাইতেছি আমার লকারের ওইদিকে, ওখানে ফোনটা রেখে এবং অ্যাকশন ক্যামেরাটা নিয়ে আমি এখন পানিতে নেমে পড়বো। মাঝে মাঝে কিন্তু এই যে এরকম পাথরের পথ অতিক্রম করে যাইতেছি যেগুলো পানিতে ডুবে আছে, তো একটু সতর্ক হয়ে হাঁটার চেষ্টা করতে পারেন। আর আপনারা এই যে দেখতে পারতেছেন আমাদের লকার, এই লকারটা আমরা 100 টাকা দিয়ে ভাড়া করেছি। আমরা সারাদিনের জন্যই, মানে আমরা যতটুকু সময় এখানে থাকবো আমাদের জিনিসপত্র রাখতে পারবো। তো এখন আমি আমার ফোনটা এখানে রেখে তারপর পানিতে নেমে যাব। গাইস, দেখতে পারতেছেন আমি এখন কোথায় বসে আছি। আমি এখন একটা পাথরের উপর বসে আছি পানিতে নেমে। তার কারণ হচ্ছে গিয়ে আমি সাঁতার পারি না। আর গাইস, আপনাদের কিন্তু বলাই হয় নাই, আমি কিন্তু এখানে একা ঘুরতে আসি নাই। আমার সাথে আছে আমার ফ্রেন্ড জিহান, সে ইংল্যান্ড প্রবাসী। চলো ডুব ডুব। আমি এখন ডুবে যাচ্ছি, আপনারা আমাকে বাঁচান। তো গাইস, এরপর আমরা প্রায় 1 ঘন্টা পানিতে চুবাচুবি করি, গোসল করি। তো যাই হোক, এই পানিটা এত ঠান্ডা ছিল, এই রৌদ্রোজ্জ্বল গরম দিনে এই ঠান্ডা পানি থেকে আর উঠতেই মন চাইতেছিল না।
কিন্তু কি আর করার, আমাদের তো অন্য ডেস্টিনেশনেও যাইতে হবে। গাইস, জাফলং ঘুরে দেখার পর এবার আমরা যাব মায়াবী ঝর্ণা দেখতে। অনেকে এটাকে সংগ্রামপুঞ্জি ঝর্ণাও বলে থাকে। এখানে আপনারা যত ধরনের বোট দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই প্রত্যেকটা বোটে কিন্তু মায়াবী ঝর্ণায় নিয়ে যায়। এটা খুব একটা দূরে না, এখান থেকে 2 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আর এই বোটগুলাই জনপ্রতি ভাড়া হচ্ছে গিয়ে 100 টাকা, এটা আপ ডাউন সহ। আর আপনারা যখন ইচ্ছা তখন ব্যাক করতে পারবেন। ওখানে আপনাদের জন্য বোট সবসময় থাকবে, আপনাদের হাতে ওখানে যাওয়ার পর একটা টিকিট দিয়ে দিবে। গাইস, আমরা এখন বোট দিয়ে এই পারে আসলাম, খুব একটা সময় লাগে না, বলা চলে 3 থেকে 4 মিনিটের মধ্যে এই পারে চলে আসছি। আর এর জন্য আমাদের যাওয়া আসা 100 টাকা দিতে হবে, আর একটু কম হলে ভালো হতো, বিষয়টা একটু বেশি লাগে। গাইস, আমি যা দেখতেছি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। এর বিশালতা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা। এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, বাট এখানে সবাই আনন্দ করতেছে। পানিটা খুবই ঠান্ডা, খুব ভালো লাগতেছে। আমিও করলাম এই ভিড়ের মাঝেই শেয়ার করার, বাট প্রত্যেকে অনেক এনজয় করতেছে এই জায়গাটায়। আর উপরের দিকে তাকাইলে অবাক হওয়া ছাড়া কোনো উপায় নাই, এত বড় বড় পাথর। আমি এখানে এসে চিন্তা করতেছিলাম, একটা পাথর যদি কোনোভাবে একদম পড়ে যায়, অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো ঝর্ণা ঘোরার পর আমরা যে বোটটাতে এসেছিলাম ওই বোটটাতেই আবার ব্যাক করি। তো গাইস, আমরা এখন রওনা দিয়েছি রাতারগুল সোম ফরেস্টের উদ্দেশ্যে। আমরা জাফলং থেকে একটা সিএনজি ভাড়া করে নিয়েছি 500 টাকায়। আমরা আসলে জাফলং থেকে আরও 3 জন টুরিস্টের সাথে যুক্ত হয়েছি, আর আমরা ছিলাম 2 জন, তো আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 100 টাকা করে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে সোম ফরেস্টের টিকিট কাউন্টার। এখানে বোট ভাড়া একদম নির্দিষ্ট, সেটা হচ্ছে গিয়ে 750 টাকা করে, এবং আপনার বোটে সর্বোচ্চ 5 জন উঠতে পারবে। তবে এখানে আবার বন বিভাগেরও ফি দিতে হয়, সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি স্টুডেন্ট হন তাহলে 30 টাকার মতো, এবং সাধারণ মানুষ হলে 50 টাকার মতো। তো এখানে আমাদের বোট ভাড়া এবং বন বিভাগের ফি সহ জনপ্রতি টোটাল খরচ পড়েছে 180 টাকা, এবং আপনারা যদি স্টুডেন্ট না হন তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে 200 টাকা। গাইস, এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যেমন সাপ, বানর ইত্যাদি দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন প্রজাতির আপনার পাখি দেখতে পারবেন, যেগুলোর নাম আমি স্বাভাবিকভাবেই জানি না একটাও। গাইস, এটা কিন্তু বাংলাদেশের একমাত্র স্বচ্ছ পানির সোম ফরেস্ট। এখানে আসলে আপনাদের মনে হবে আপনারা একদম সুন্দরবনে চলে আসছেন। চারপাশের গাছগাছালি, পশু পাখি, এই জায়গার পরিবেশ সবকিছু মিলে একটা রহস্যময় ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে সোম ফরেস্টের ওয়াচ টাওয়ার। তবে এটা বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এজন্য এখানে ওঠা নিষেধ, এখন এখানে তালা মারা আছে। তো এখানে আসলে আসলে সবকিছু মিলে আপনাদের একটা ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হবে। আমাদের এখানে বোটে করে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো ঘোরানো হয়েছে। সবকিছু মিলে আমি বলবো যে ভালো এক্সপিরিয়েন্স, তবে টিকিট মূল্যটা একটু বেশি লাগে। টিকিট মূল্য যদি আরেকটু কম হতো তাহলে আই থিঙ্ক ভ্রমণ পিপাসুদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট হতো। এখন জায়গাটা সুন্দর অবশ্যই, বাট একটু বেশি কস্টলি। তো গাইস, এরপর শুধুই বাড়ি ফেরার প্রস্তুতি। আমরা এখান থেকে প্রথমে চলে যাই সিলেট শহরে। আমরা সিএনজিতে করে গিয়েছিলাম, আমাদের অ্যারাউন্ড 50 টাকার মতো করে লাগছিল জনপ্রতি, এবং তারপর আমরা ঢাকায় যাওয়ার শ্যামলীর টিকিট কাটি। আমরা এখানেও 600 টাকা করে টিকিট কাটছিলাম। তো এই ছিল আমাদের একদিনের সিলেট ভ্রমণ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, হেল্পফুল মনে হয়েছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এমন ধরনের ট্রাভেল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নেক্সট কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও এক্ষুনি কমেন্ট করে জানান। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা।